খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে চলেছে বন্ধুরা। তার প্রথম কারণ হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে একটা টেনশন, সেটা একটা অদ্ভুত সিচুয়েশনে চলে গেছে, সেটা চলে গেছে অপারেশন সিন্দুরে। তো অপারেশন সিন্দুর সম্পর্কে বলবো। সেকেন্ড ব্যাপার যেটা বলার সেটা হচ্ছে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, সেটাকে নিয়ে কথা বলার রয়েছে। আমাদের এই মুহূর্তে মার্কেটের পরিস্থিতি, বেশ কিছু স্টকের এই মুহূর্তে যেরকম টাটা মোটরস একটা আপার সার্কিট লেগেছে, পেটিএম এর আপার সার্কিট, টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ইমপ্রুভমেন্ট হয়েছে, কেন হয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। এগুলোর সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মিশে রয়েছে সেটা হচ্ছে এই জিওপলিটিক্যাল ইন্ডিয়া পাকিস্তানের যে টেনশন বা আগামী দিনে যে যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং তার ফলে কোন কোন সেক্টর গুলো, কোন কোন স্টক গুলো ইম্প্যাক্ট করতে চলেছে, পজিটিভ, নিউট্রাল অ্যান্ড নেগেটিভ, এই সব কিছু নিয়ে কিন্তু আজকের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটা রয়েছে। 22 এপ্রিল 2025 কিছু সন্ত্রাসবাদী যেটা পাকিস্তানের মদতে তারা কিন্তু এই ধরনের হামলা চালায় এবং নিরীহ যারা সমস্ত টুরিস্ট ছিল তাদের মধ্যে 26 জনকে নিহত হয়ে যায় এবং একটা ভয়াবহ পরিস্থিতি হয়। তারই মানে যেকে বলা যেতে পারে যে এটার বদলা হিসেবে ইন্ডিয়ার তরফ থেকে আজ মানে ভোরবেলা, ভোর রাতে 1:30 নাগাদ স্ট্রাইক শুরু করে। এই Wednesday afternoon here in India, almost 12 hours since India struck Pakistan, our forces carried out what's being called Operation Sindoor. স্ট্রাইকটা হয়েছিল দুভাবে, একটা হচ্ছে মিসাইল দিয়ে, একটাকে বলা হয় স্কাল্প মিসাইল, SCALP স্কাল্প মিসাইল, এবং তার সঙ্গে সঙ্গে AASM অ্যাসাম বোম দিয়ে, এবং 9টা টেরোরিস্ট এরিয়াকে এটা কিন্তু টার্গেট করেছে। Pakistan, these were precision air strikes targeting 9 sites in Pakistan and Pakistan occupied Kashmir. এই টোটাল ব্যাপারটার নাম দিয়েছে অপারেশন সিন্দুর। এই অপারেশন সিন্দুরের মধ্যে যেসব জায়গাগুলো রাখছে তারা ডাইরেক্টলি কিন্তু কনফ্রন্টেশনে যাচ্ছে না পাকিস্তানের সঙ্গে, বরঞ্চ তারা টার্গেট করে রেখেছে টোটালি 9টা এরিয়া। 9টা এরিয়ার মধ্যে যেটা রয়েছে 4টে এরিয়া পাক এরিয়ার মধ্যে পড়ছে পাকিস্তানের মধ্যে, এবং 5টা জায়গা সেটা কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে জায়গাগুলোতে করা হয়েছে। এর ফলে আলটিমেটলি আমরা দেখেছি মার্কেটে অতীতেও যখন যে ঘটনাগুলো ঘটেছে, যদি সেই রেশিওটা দেখাই, 1999 সালে যখন কার্গিল ওয়ার হয়েছিল সেখানে কিন্তু দেখেছিলাম আমরা যে নিফটির ক্ষেত্রে বা আমাদের বাজারের ক্ষেত্রে তেমন ভাবে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়েনি, বরঞ্চ আমরা দেখেছিলাম বিরাট ইমপ্রুভমেন্ট হয়েছিল। এক নাম্বার। সেকেন্ড, 2001 সালে আমরা দেখেছিলাম সেখানে ইন্ডিয়া পার্লামেন্টে অ্যাটাক করা হয়েছিল এবং সে সময় দেখেছিলাম নিফটি কিন্তু এর ফলে কিছুটা ডাউন হয়ে গেছিল। 2016 সালে একটা পোস্ট অ্যাটাক হয়েছিল ইউরিতে, যে ঘটনাটা ঘটেছিল তার পরবর্তীকালে সেখানেও নিফটি কিন্তু ইম্প্যাক্ট পড়েছিল দেখা। এরপরে 2019 সালে দেখেছিলাম বালাকোটে, সেখানে যখন স্ট্রাইক গুলো হয় সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেন্সেক্স কিন্তু সামান্য কিছু পয়েন্ট ইমপ্রুভমেন্ট হয়েছিল এবং নেগেটিভ কিছু হয়েছিল। সেন্সেক্স 239 পয়েন্ট এবং নিফটি 44 পয়েন্ট সামান্য স্লাইড চেঞ্জ হয়েছিল, এবং পরবর্তীকালে আবার সেটা বাউন্স ব্যাক করে যায়, এটা আমরা দেখেছিলাম। এখন আসা যাক আজকের দিন আমরা দেখবো মার্কেটের অবস্থা কোথায় কি রয়েছে। যেমন মার্কেটে আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 24,400 দাঁড়িয়ে রয়েছে নিফটি, এবং এই অবস্থাতে বেশ কিছু সেক্টর কিন্তু খুব পজিটিভ আমরা দেখতে পেলাম। যেরকম অটো সেক্টর প্রচুরভাবে ইমপ্রুভ করেছে, 1.66% কিন্তু আজকে আমরা দেখলাম যে ইমপ্রুভ করেছে, এটা কিন্তু একটা পজিটিভিটি। সেকেন্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে রিয়েলিটি সেক্টর। এই সেক্টরটাও কিন্তু আমরা আজকে দেখলাম ইম্প্যাক্ট হয়েছে এবং বেশ ইমপ্রুভ হয়েছে। হয়নি যেটা, সেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কি এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর, এই সেক্টরে আমরা দেখলাম ডাউন ট্রেন্ড, এবং ফার্মা সেক্টর এখানেও কিন্তু আজকে দেখলাম ডাউন ট্রেন্ড রয়েছে। এবারে আসা যাক ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। এই যে জিও পলিটিক্যাল টেনশন যেটা শুরু হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে, এটা এখনো যুদ্ধের স্তরে আসেনি, এটাকে বলা হচ্ছে যে আতঙ্ক বা সন্ত্রাসবাদীরা যে পরিস্থিতির সৃষ্টি করেছিল, নিরীহ কতগুলো ট্রাভেলারকে খুন করেছিল, সেটার পরিস্থিতির বদলা নেওয়ার জন্য এই জায়গাটা তৈরি করছে। এরপরে এবং সেখানে পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে বেশ কিছু সিটিজেনও কিন্তু মানে পাক সিটিজেনও কিন্তু নিহত হয়েছে, এবং এর ফলে যদি পাকিস্তানের তরফ থেকে আগামীকাল এইভাবে প্রতি আক্রমণ সৃষ্টি হয়, তাহলে পর কিন্তু এটা সত্যি সত্যি দুটো দেশ জড়িয়ে পড়বে, দুটো দেশ যারা নিউক্লিয়ার পাওয়ার রয়েছে এমন দুটো দেশ। সুতরাং এটা কিন্তু একটা বিরাট বড় ইম্প্যাক্ট পড়তে চলেছে। এর মধ্যে ওয়ার্ল্ড গ্লোবাল যে ইম্প্যাক্ট, সেখানে কিন্তু পাকিস্তানের হয়ে
পাকিস্তানের সাপোর্টে কিন্তু তেমন ভাবে কেউ নেই। ইউএনএও কিন্তু পাকিস্তান ব্যাপারটা নিয়ে সোচ্চার হয়েছিল এবং বলেছিল যে ইন্ডিয়া নিজেই নাকি এরকম ঘটনা তৈরি করে পাকিস্তানের বদনাম দিচ্ছে। এই ঘটনায় কিন্তু কোনো প্রতিবাদ আসেনি, উল্টে ভারতকে সাপোর্ট করে একাধিক দেশ, ইউএসএ কথা বা অন্য দেশগুলো আমরা দেখেছি, সেক্ষেত্রেও কিন্তু সাপোর্টিংটা সারা বিশ্বের ইন্ডিয়ার সঙ্গেই রয়েছে। এটা একটা পজিটিভ ব্যাপার দেখা গেছে। এবারে আসা যাক ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে, সেটা হচ্ছে কোন কোন সেক্টর ইম্প্যাক্ট করতে চলেছে এবং কোন কোন স্টকের ক্ষেত্রে আগামী দিনে, যদি এটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি আগামীকালের মধ্যে বোঝা যাবে যেটা কোথায় যেতে চলেছে, যদি সেটা সেখানে যায় এবং স্ট্রাইক শুরু হয় পাকিস্তানের তরফ থেকে, তাহলে পর কিন্তু বিরাটভাবে আমাদের মার্কেট কিন্তু পতন করতে পারে। মুডি এবং আদার যারা গ্লোবাল এজেন্সি রয়েছে তারা কিন্তু এই ধরনের যুদ্ধ সিচুয়েশন বা এরকম অবস্থার জন্য কিন্তু একটা নেগেটিভিটি তৈরি করেছে এবং তারা বলছে এর ফলে কিন্তু বেশ ইন্ডিয়ার ইকোনমি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং ন্যাচারালি তাদের কিন্তু রেটটা, গ্রোথ রেট ইন্ডিয়ান ইকোনমি সেটা কিন্তু ডাউন রেট করে 6.30-তে নিয়ে এসছে এবং বলছে এর ফলে আলটিমেটলি একটা বড় মাপের ইকোনমি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তাহলে এটা তো বোঝা গেল। এবার আসবো সেকেন্ড দিকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটার মধ্যে পার্ট, সেটা হচ্ছে সেক্টর। কোন কোন সেক্টর গুলোকে এই মুহূর্তে মনে হচ্ছে যদি এটা যুদ্ধের জায়গায় যায় তাহলে কি পরিস্থিতি সৃষ্টি। আমরা জানি বন্ধুরা, যদি যে কোনো দেশেরই যুদ্ধ সবসময় ক্ষতিকারক, যে যুদ্ধ করছে এবং দুই পক্ষের পক্ষে এটা ক্ষতিকারক। পাকিস্তানের একটা যদি সত্যি যুদ্ধের জায়গায় যায়, তাদের যে পরিমাণ ক্ষতি হবে সেটা আগামী হয়তো 20-25 বছরেও রিকভার সম্ভাবনা নেই বন্ধুরা। এবং ইন্ডিয়াকে আগামী 2030 সালের মধ্যে আমরা যে চতুর্থ জায়গা থেকে তৃতীয় বিশ্বের ইকোনমি থার্ডে দেখতে যাবো বলে ভেবেছি, সেটা কিন্তু পিছিয়ে যাবে। এটা আলটিমেটলি সকলের পক্ষে ক্ষতিকারক। তো যদি এরকম অবস্থা সৃষ্টি হয় তাহলে যে কোন কোন সেক্টর নিয়ে কথা বলবো, প্রথম আসবো ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরের যদি সত্যি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে বেশ কিছু স্টক কিন্তু দারুণভাবে ইমপ্রুভ করবে, মানে উন্নতি হবে স্টকগুলো। যুদ্ধ যদিও মানে কখনোই এটা মানে কাম্য নয়, তবু সেক্ষেত্রে আমরা যেটা বলছি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, যেটা কিন্তু যাকে বলা হয় হেলিকপ্টার বা ওদিকে ক্রাফট রিলেটেড ব্যাপারগুলো মেনটেন্যান্স করা, ম্যানুফ্যাকচারিং করা, সেলিং করা, এই কাজগুলো করে থাকে। এছাড়া কিছু বিভিন্ন যেটাকে বলে মিসাইল পার্টস তৈরি করে এবং বেশ কিছু যুদ্ধ যন্ত্রাংশ তৈরি করে, এগুলোর জন্য কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড বিখ্যাত। সেকেন্ড আমি বলবো ভারত ইলেকট্রনিক লিমিটেড, যেটা কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে ওয়েপন তৈরি করা, ওপেন গুলোকে স্টার্ট করা, অগ্নি মিসাইলের বিভিন্ন পার্টস গুলো তৈরি করা, রকেট লঞ্চার গুলো তৈরি করা, এগুলোর কাজে লাগছে। সেম ওয়েতে ভারত ডাইনামিক লিমিটেডও একই ধরনের কাজ করছে। এইগুলো কিন্তু ইমিডিয়েট ইম্প্যাক্ট পড়তে চলেছে এর যুদ্ধের পরিস্থিতিতে। সেকেন্ড যে সেক্টরটা বলবো সেটা হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর। এটা কিন্তু নিউট্রাল সেক্টর বলা যাচ্ছে পারে, টেম্পোরারি, অর্থাৎ সাময়িকভাবে সেক্টরটা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে হলেও আলটিমেটলি কিন্তু এটা লং রানে গিয়ে তেমন বেশি ক্ষতিগ্রস্ত হবে না। টেম্পোরারি যে সেটব্যাক গুলো আসতে পারে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বর্ডার এরিয়াতে, অর্থাৎ বর্ডার এলাকাতে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে তার ইম্প্যাক্ট কিন্তু পড়বে ওএনজিসির ক্ষেত্রে, ইন্ডিয়ান অয়েলের ক্ষেত্রে এবং এর সঙ্গে গেইল আছে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্টটা পড়বে। এটা সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কনস্ট্রাকশন সেক্টর। কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার যেগুলো ডোমেস্টিক অর্থাৎ ইন্ডিয়া রিলেটেড ব্যাপারগুলোর কাজ করছে, সেগুলোর ক্ষেত্রে খুব বেশি চেঞ্জেস হবে না। যদি যেগুলো গ্লোবাল রিলেটেড রয়েছে সেগুলোর ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়বে, কিন্তু যে জায়গাটা ডাইনামিক রয়েছে বা যেটাকে বলা যেতে পারে যে ডোমেস্টিক যে জায়গাটা রয়েছে সেগুলোর ক্ষেত্রে খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না। কিন্তু যেসব স্টকগুলোর ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভ জায়গা দেখাতে পারে, তার মধ্যে প্রথম যে কথাটা বলবো লার্সেন অ্যান্ড টুব্রোর কথা, এটা কিন্তু মিক্সড প্রতিক্রিয়া সৃষ্টি করবে। সেকেন্ড ওয়ান KNR কনস্ট্রাকশন লিমিটেড, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ স্টকটা। এবং থার্ড ওয়ান হচ্ছে IR কনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখবো সেটা হচ্ছে কিন্তু এটা একটা মিক্সড ইম্প্যাক্ট পড়বে এবং লং রানে গিয়ে কিন্তু এর একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখবো, নট নেগেটিভ। আসা যাক পরের দিকে, সেটা হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স। ব্যাংকিং ফাইন্যান্সের দুটো পয়েন্ট রয়েছে। একটাকে আমরা বলবো যেসব ব্যাংকগুলো টোটালি ডোমেস্টিক, যেরকম স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো, SFB গুলো, সেগুলোর ক্ষেত্রে খুব বেশি ইম্প্যাক্ট হবে না। কিন্তু যেগুলো HDFC ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কিন্তু ICICI ব্যাংক, যেগুলোর গ্লোবালি মার্কেট রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা হ্যাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং সেক্ষেত্রে সাময়িক হয়তো বেশ কিছুটা ইম্প্যাক্ট পড়বে, বেশ কিছু যুদ্ধ রিলেটেড ব্যাপারগুলো, এবং প্রচুর পরিমাণে ফাইন্যান্সের প্রয়োজন পড়বে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। ফাইন্যান্স জায়গাগুলোকে, যেখানে থেকে অর্থকরী জায়গা, সেগুলো রেস্ট্রিকশন লাগানো হবে, উইথড্রয়াল রিলেটেড ব্যাপারগুলো, উইথড্রয়ালগুলো আটকে যাবে, এবং ম্যাক্সিমাম লিকুইড ব্যাপারটা সেটা কিন্তু গভর্নমেন্টের জায়গায় লাগবে, কারণ এই মুহূর্তে অস্ত্র রিলেটেড কাজগুলো করা হবে এবং যুদ্ধ তৈরি, এই ধরনের ব্যাপারগুলো তৈরি করা হবে। তো এইগুলোর জন্য একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি ইম্প্যাক্টটা পড়তে চলেছে। ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ডিপার্টমেন্ট, ট্যুরিজম এবং ট্রাভেল যদি বলি, সেখানে কিন্তু এর একটা লং টার্ম ইম্প্যাক্ট পড়তে চলেছে। সেটা হচ্ছে জিওপলিটিক্যাল টেনশনের ফলে ইন্ডিয়া পাকিস্তানের যদি যুদ্ধ জায়গা সৃষ্টি হয়, এবং সেক্ষেত্রে আক্রমণ প্রতি আক্রমণের ফলে দেশীয়ভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত সম্ভাবনা থাকছে, এবং গ্লোবাল বাইরে থেকে যেসব টুরিস্ট আসবে সেটা কিন্তু এদের সেসব টোটালি বন্ধ হয়ে যাবে। মানে আমি যদি স্পেসিফিক ভাবে বলতে চাই, ইন্ডিয়ান হোটেল, যেগুলো হোটেল যে কোম্পানি রয়েছে, সেক্ষেত্রে কিছু আমরা ইম্প্যাক্ট দেখতে পারবো যেটা রয়েছে ট্রাভেলিং এর উপরে, সেই কোম্পানিটার ইম্প্যাক্ট দেখবো। স্পাইস জেট বলে একটা ট্রাভেলিং এর যে রয়েছে, তাদের ক্ষেত্রে দেখবো আমরা। এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো নেগেটিভ গুলো। আসা যাক নেক্সট পয়েন্টের দিকে, দ্যাট ইজ ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেক্টর। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট টেম্পোরারি পড়বে। টেম্পোরারি কেন বলছি? শর্ট মুভমেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা দেখবো শর্ট টার্মে কিন্তু এটা ইমপ্রুভমেন্ট অনেকটা আটকে যাবে, বাধা সৃষ্টি হবে, এবং দূর দূরান্তে যেখানে আমাদের কনজিউমার গুডস গুলো পৌঁছানোর কথা ছিল, সেসব জায়গায় যাকে বলা হয় সাপ্লাই চেইন ডিসরাপশন ঘটবে, এবং দূর অঞ্চলে যে ডিমান্ড গুলো কমে যাবে, একটা প্যানিক সৃষ্টি হবে। ফার্স্ট লেভেলে প্রচুর পরিমাণে কেনা বাড়লেও সেকেন্ড লেভেল থেকে হঠাৎ করে দেখা যাবে যে বিক্রিগুলো অনেক কমে গেছে, এবং তার ফলে আলটিমেটলি ইম্প্যাক্ট পড়বে এই মার্কেট এর ক্ষেত্রে। এটা ফার্মা সেক্টর, আজকে ফার্মা সেক্টর ডাউন দেখেছি, ফার্মা সেক্টরের মধ্যেও কিন্তু একইভাবে আমরা দেখবো একটা প্যানিক সৃষ্টি হবে, এবং এই ধরনের টেনশন তৈরি হওয়ার পরে সাময়িক নিউট্রাল হচ্ছে লং টার্মে দেখাচ্ছি, কিন্তু শর্ট টার্মে কিন্তু এটা একটা বেশ বড় পরিমাণে একটা ইম্প্যাক্ট তৈরি হবে। বিশেষ করে কেন এটা হবে? কারণ যে ডোমেস্টিক জায়গায় একটা প্যানিক সৃষ্টি করবে। আলটিমেট যে ইম্প্যাক্ট পড়তো বাইরের দেশে যে সমস্ত এক্সপোর্ট হতো, কারণ ফার্মা এক্সপোর্টের উপর দাঁড়িয়ে রয়েছে, সেই এক্সপোর্টটা কিন্তু টোটালি হ্যাম্পার হয়ে যাবে। যে কাজগুলো কনসেন্ট্রেশনটা ছিল ট্রেড রিলেটেড যে সমস্ত ব্যাপারগুলো আছে, সেগুলো সব বন্ধ হয়ে যাবে। ইম্প্যাক্ট কিন্তু এখানে ভালোভাবে পড়বে। চলে আসবো লাস্ট সেক্টর, আমাদের 7 নম্বর, সেটা হচ্ছে আইটি সেক্টরের ক্ষেত্রে। আইটি সেক্টরে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে। এই আইটি সেক্টরের ইম্প্যাক্ট বলতে শর্ট টার্ম বা মিড টার্মে ইম্প্যাক্টটা বেশি মাত্রায় পড়বে। কিরকম পড়বে? যেরকম যেসব কোম্পানিগুলোর ক্ষেত্রে বাইরে কাজ করছে, যেরকম স্যাক্সঅফট লিমিটেড অলরেডি দেখছি ডাউন, আমরা সোনাটা সফটওয়্যার এগুলো দেখছি, কেপিআই টেকনোলজি এগুলোর ক্ষেত্রে ইম্প্যাক্টটা কিন্তু বড় মাত্রায় পড়বে। যেরকম আমি বলতে টেক মাহিন্দ্রার ক্ষেত্রে বলবো, এগুলোর ইম্প্যাক্ট পড়বে। যেগুলোর ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা কম বা হলেও সেটাকে অতটা ক্ষতিগ্রস্ত হবে না, যেগুলো লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে, HCL টেকনোলজি রয়ে গেছে, কিংবা আমি যদি বলি TCS রয়েছে, ইনফোসিস বলা যেতে পারে, এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম থাকছে। এটা একটা বোঝা গেল। এছাড়া আরেকটা ব্যাপার থাকছে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর সেক্টর। সেখানেও কিন্তু ইম্প্যাক্ট পড়বে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। কোনো দেশে যদি যুদ্ধ বাঁধে, সেই দেশে কখনোই যেসব কোম্পানিগুলো রয়ে গেছে, যেমন এনভিডিয়া যদি বলি, ফক্সকন বলি, কিংবা TSMC বলি, এরা কেউই আসবে না। আইফোন বানাতে অ্যাপেলও যে কাজ শুরু করে, সেটা টোটালি বন্ধ হয়ে যাওয়ার ফলে সেমিকন্ডাক্টরটা একটা বিরাট মাপের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। নেক্সট আমি সেক্টরটার কথা বলবো, সেটা টেক্সটাইল সেক্টর। এই সেক্টরটা আবার কিন্তু খুব পজিটিভ দেখবো। কেন পজিটিভ দেখবো? 1 নম্বর নেগেটিভিটি আমরা লক্ষ্য করবো, সেটা হচ্ছে বিজনেস ডিসরাপশন হওয়ার জন্য। উল্টে দিকে আবার পজিটিভ জায়গা দেখবো। প্রেজেন্টলি আমরা যে খবর জেনেছি, ইউকে এর সঙ্গে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তৈরি হচ্ছে। আমি এই খবরগুলো আগেও বলেছিলাম যে ওদের দেশ থেকে 31 জন এসেছিল, এবং ইউরোপিয়ান কান্ট্রিরা বিশেষভাবে উৎসাহী ইন্ডিয়ার সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট তৈরি করার জন্য। তার প্রথম কারণ হচ্ছে ইউএস এর সঙ্গে এগ্রিমেন্ট গুলো বন্ধ হয়ে যাচ্ছে বলে। ফলে সেখানে বেশ কিছু সেক্টরের মধ্যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু একটা বড় জায়গা নেবে। ফলে এই সেক্টরটার মধ্যে কিন্তু ভবিষ্যতে ইমপ্রুভমেন্ট দেখার সম্ভাবনা থাকবে। প্লাস শর্ট টার্মের ক্ষেত্রে আমরা দেখবো কিন্তু এর মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তাহলে আমরা দেখে নিলাম, এর মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলে নিলাম। গুরুত্বপূর্ণ ভিডিওটা আমরা সকলে নজর রাখছি যে আগামী কাল এবং আগামী 2 দিনের মধ্যে পরিস্থিতিটা কোন দিকে যায়। যদি এটা পজিটিভ হয়, অর্থাৎ এখানেই ব্যাপারটা থেমে যায়, তাহলে কিন্তু আমরা মার্কেট থেকে পজিটিভিটি অনেক দেখবো। কারণ 24,400 কিন্তু পার হয়ে গেছে, এটা একটা পজিটিভ খবর। কিন্তু যদি এটা একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেখানে ইম্প্যাক্ট পড়ে, তাহলে কিন্তু আমরা বেশ কিছু মার্কেট যেগুলো কথা বললাম, স্টকগুলোর ক্ষেত্রে আমরা তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পারবো। আজকে এই নিয়ে শেষ করছি।